করাচিতে 90 যাত্রী ও ক্রু নিয়ে পিআই এর বিমান বিধ্বস্ত। প্রতিদিনই রেকর্ড ভাঙছে করোনায় মৃত্যুর সংখ্যা, আজ মৃত্যু 24 জনের। ঈদে ঘরে থাকার পরামর্শ র্যাব প্রধানের। এবং পশ্চিমবঙ্গে মোদি 1000 কোটি টাকার ঘোষণা। দেখছেন এটিএন নিউজ অ্যাট 8-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাইখুল মাশাইখ। প্রিমিয়ার 7 সংবাদ শিরোনাম শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। করোনা মহামারীর এই দুঃসময়ে কর্তব্য পালন করে যাচ্ছেন নিষ্ঠাবান অনেক চিকিৎসক। সীমিত জনবল ও সুযোগ সুবিধার মধ্যেই আর্তপীড়িতের প্রতি তাঁরা বাড়িয়েছেন গভীর মমতার হাত। তাদের প্রতি এটিএন নিউজের ভালোবাসাময় আয়োজন। থ্যাংক ইউ ডক্টর। সাথে থাকছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। দেখতে প্রতিদিনই চোখ রাখুন এটিএন নিউজে। শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের করাচিতে 90 যাত্রী ও 8 ক্রু সহ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। উদ্ধার কাজ চলছে। এরই মধ্যে 11 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার লাহোর থেকে জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে বিধ্বস্ত হয় এই বিমান। পিআই এর মুখপাত্র আবদুল্লাহ হাফিজ জানান, বিমানটি 90 জন যাত্রী এবং 8 জন ক্রু নিয়ে লাহোর থেকে করাচিতে যাচ্ছিল। বিমান থেকে 11 জনের মৃতদেহ উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহত হয়েছেন আর প্রায় অন্তত 25 থেকে 30 জন। এদি ফাউন্ডেশনের মুখপাত্র জানায়, আহতরা ওই আবাসিক এলাকার বাসিন্দারা। এদিকে বিধ্বস্ত হওয়ার আগে পাইলট বিমানটিতে প্রযুক্তিগত কিছু সমস্যা রয়েছে বলে নিয়ন্ত্রণ কক্ষকে জানিয়েছিল। স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ 24 এর প্রোগ্রামিং পরিচালক আনসার নকভি এবং ব্যাংক অব পাঞ্জাবের সভাপতি জাফর মাসুদ যাত্রীদের মধ্যে ছিলেন। মাসুদের পরিবার নিশ্চিত করেছে তিনি দুর্ঘটনায় বেঁচে গেছেন। এবারে worldometers.info অনুসারে বিশ্বের সবশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা 52,31,336। সুস্থ হয়েছেন 21,04,009 জন এবং মৃতের সংখ্যা 3,35,584। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা 30,205। সুস্থ হয়েছেন 6,190 জন এবং এ পর্যন্ত মৃতের সংখ্যা 432। দেশে একদিনে করোনায় সর্বোচ্চ 24 জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে 24 ঘন্টায় আরও 1,694 জন শনাক্তের মধ্য দিয়ে করোনা রোগীর সংখ্যা পৌঁছালো 30,000-এ। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এদিন অনেকটা আকুল আবেদনের সুরেই সবাইকে অযথা চলাচল বন্ধের আহ্বান জানালো স্বাস্থ্য অধিদপ্তর। ইমরান হোসেন সুমনের রিপোর্ট দেখুন। প্রাণঘাতী করোনা ভাইরাসে দেশে 24 ঘন্টায় সর্বোচ্চ 24 জনের মৃত্যু হলো। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 24 জন, এ পর্যন্ত 432 জন। শুক্রবার দুপুরে ব্রিফিং এর শুরুতেই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার আহ্বান জানালো স্বাস্থ্য অধিদপ্তর। অনুগ্রহ করে আপনারা সহযোগিতা করুন, সরকারের সকল নির্দেশনা মেনে চলুন, চলাচল বন্ধ করুন, নিজে সুস্থ থাকুন, প্রিয়জনকে সুস্থ রাখুন। দেশে করোনায় এ পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে 21 থেকে 30 বছর বয়সীরা সবচেয়ে বেশি। মৃত্যুর মিছিলেও তরুণরা এগিয়ে। মৃত্যুর বয়স বিশ্লেষণে 21 থেকে 30 বছরের মধ্যে 5 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 3 জন, 41 থেকে 50 বছরে 2 জন, 51 থেকে 60 5 জন, 61 থেকে 70 6 জন, 71 থেকে 80 2 জন এবং 81 থেকে 90 1 জন। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত আরও 1,694 জন রোগী শনাক্তের মধ্য দিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 30,000-এ। যা নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 1,694 জন এবং এই পর্যন্ত 30,205 জন। এ সময় সুস্থ হয়েছেন 588 জন।
তবে যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠবে, তাতে কোনো সন্দেহ নেই। বর্তমান পরিস্থিতিটি করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধাবস্থা। এই যুদ্ধাবস্থায় প্রত্যেককেই যোদ্ধার মানসিকতা ধারণ করুন, লড়াইয়ের মানসিকতা ধারণ করুন। যে যেখানে আছেন সেখানেই অবস্থান করুন, শহর থেকে গ্রামের দিকে যাবেন না। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। এবার এটিএন নিউজের নিয়মিত আয়োজন থ্যাংক ইউ ডক্টর, সাথে থাকছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। এবারের ঈদটা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাছে মানুষের জীবন বাঁচানোর ঈদ। নিজের পরিবার, সন্তানকে দূরে রেখে জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের নমুনা পরীক্ষা ও চিকিৎসা করছেন এই ফ্রন্ট লাইন ফাইটাররা। করোনা মহামারীতে হাসপাতালগুলোতে ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে দিনরাত যারা কাজ করছেন তাদের কথা তুলে ধরেছেন আহমেদ রাবি তানিম। দিন দিন দীর্ঘায়িত হচ্ছে হাসপাতালে মানুষের এই অপেক্ষার সারি। কখনো অপেক্ষা প্রিয় সন্তানকে নিয়ে, কখনো অপেক্ষা মা বাবাকে নিয়ে। করোনার জন্য বিশেষায়িত হাসপাতালগুলোতে এখন রোগীদের এমন ভিড়। অসুখ কিংবা মহামারী, সব পরিস্থিতিতেই মানুষের বিশ্বাসের ভর চিকিৎসকের উপরেই। আর ঠিক সে কারণেই জীবনের ঝুঁকি নিয়েও এই মহামারীতে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করে যাচ্ছেন মানবতার এই পথযাত্রীরা। রোগীর নমুনা পরীক্ষা করে নির্ভুল রিপোর্ট দিতে কাজ করছেন দিনরাত, থাকছেন হাসপাতালেই। যে পেশেন্টরা ভর্তি আছে এখন সবাই কোভিড পজিটিভ, তো আসলে এখান থেকে প্লাস আমরা ডাক্তার নার্স যারা কাজ করছেন হসপিটালে তারাও রিস্কে আছেন। এই জন্য প্রতিদিনই অনেক স্যাম্পল আসছে পেশেন্টের প্লাস হেলথ কেয়ার ওয়ার্কারদের। তো আমাদের এখন মানে স্যাম্পলের লোড এত বেড়ে গেছে যে আমাদের 2 শিফটেও কাজ করতে হচ্ছে। আমরা বিভিন্ন সময় ধাপে ধাপে আমাদের চিকিৎসক, নার্স এবং অন্যান্য চিকিৎসাকর্মীদেরকে করোনা রোগীদের সর্বোত্তম সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত করেছি ট্রেনিং দিয়ে। নিজেরাও সংক্রমিত হতে পারেন এই মরণঘাতী ব্যাধিতে, আক্রান্ত হতে পারে পুরো পরিবার, প্রতিবেশী। কিন্তু তারপরেও অসম সাহসে মানুষের পাশে দাঁড়িয়ে বিশ্বাস ও নির্ভরতার ভিত গড়ে চলেছেন দেশের এই ফ্রন্টলাইন ফাইটাররা। আমরা ঈদের কথা মোটেই চিন্তা করছি না, এবং সেই হিসেবে কিন্তু আমরা আমাদের চিকিৎসক এবং সাথে অন্যান্য যে সহায়ক জনশক্তি আছে, নার্স এবং আমাদের স্টাফ, সবার কিন্তু সবাই যে যার মতো যার ডিউটি আছে সবাই কিন্তু হাসপাতালে ডিউটিতে আছে। এখন আমাদের এটা প্যান্ডামিক হোক আর এপিডেমিকই হোক, আমরা এটা সোলজার মনে করি। তো আমরা ফাইটার, আমরা ফাইট করবো। এতে আমাদের ঈদ গেল না অন্য কোনো অনুষ্ঠান গেল, এটা আমাদের কিছুই যায় আসে না। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। ঈদের দিন সবাইকে ঘরে অবস্থান করার আহ্বান জানিয়েছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ঘরে থাকার বিষয়টি নিশ্চিত করতে রাস্তায় রাস্তায় টহল দেবে র্যাব। সকালে র্যাব সদর দপ্তর থেকে অনলাইনে সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে এসব কথা বলেন পুলিশের বিশেষ বাহিনী র্যাবের প্রধান। জানান, করোনা সহ যে কোনো ধরনের গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই সঙ্গে যারা এই মহামারীর সময়েও কৌশলে অবৈধ মাদক, অস্ত্র ব্যবসা ও অন্যান্য অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে তাদের ছাড় নেই। খুঁজে খুঁজে তাদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান র্যাব মহাপরিচালক। আমরা আইন প্রয়োগ করার জন্য চেষ্টা করছি, আমরা করে যাচ্ছি, আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। আমরা সকল মানুষের কাছে অনুরোধ করব, আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আমরা বাইরে আছি, আপনাদের নিরাপত্তা এটা আশ্বস্ত করে তাদেরকে সকলকে আমরা ঘরে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। শত নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাড়ির পথে ঈদ পালন করতে ছুটছে মানুষ। ব্যক্তিগত গাড়ির চলাচল করার ঘোষণার সুযোগ ব্যবহার করে কয়েক গুণ ভাড়ায় পরিবহন করা হচ্ছে যাত্রী। কেউ আবার পণ্যবাহী ট্রাক বা মাইক্রোবাস না পেয়ে পায়ে হেঁটেই ছুটেছেন বাড়ির পথে। ফ্যামিলির সাথে ঈদ করার জন্য বাড়ি যেতেছি। উচিত না, এমনিতেই যাব।
এমনিতেই যাব। হয়তো ঘরমুখী মানুষগুলো জানতেই পারছেন না প্রিয়জনের জন্য কত বড় বিপদের কারণ হতে পারেন তিনি। যাদের মুখে হাসি ফোটাতে এই যাত্রা, সেটা করোনা প্রাদুর্ভাবে পরিণত হতে পারে কান্নায়। করোনার ঝুঁকির পরও তাদের হুঁশ নেই, বাড়ি যেতেই হবে। সতর্ক আছি মানে আমি সেফেই চলতেছি, চলবো। পাশের লোকটার ডিসটেন্স, সোশ্যাল ডিসটেন্স 6 ফুট 3 ফুট থাকার কথা আছেন, যাতে হচ্ছে এখন পরিবেশ পরিস্থিতি। আমরা বাসায় ছিলাম, কালকে ঘোষণা পাইলাম যে নাকি ব্যক্তিগত যে গাড়িগুলো এগুলো চলবে, এই জন্য ব্যক্তিগত গাড়ি চলবে। এটা কি ব্যক্তিগত গাড়ি না, ব্যক্তিগত বলতে মাইক্রো প্রাইভেট কার এগুলো যাবে। দিনে সুদ যাইতে কত 600-700 টাকা লাগে, সে জায়গায় 2,500 টাকা নিচ্ছে। গণপরিবহন বন্ধের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকলেও কৌশল অবলম্বন করে যাচ্ছে মানুষ। গাবতলী থেকে ভেঙে ভেঙে অনেকে ছুটছেন বাড়ির পথে। সুইচ গেট তাইছে আশুলিয়ার তাইছে বাইফেলের এই নবীনগর। কোনোভাবে ঠেকান যাচ্ছে, কেবা করে ঠেকাবেন, এখানে পুলিশ আটকা রাখিছে, আবার এখানে নাইবে আবার আরেক জায়গায় চলে যাচ্ছে। আমার মেজো ভাই অ্যাক্সিডেন্ট করছে তো রাজশাহী মেডিকেলে, তাই জরুরি যাওয়া লাগবে। কেউ আবার পণ্যবাহী ট্রাক পেলেই উঠে পড়ছেন। পণ্যবাহী গাড়িতে কোনো যাত্রী যাতে না যেতে থাকে, আমাদের চেষ্টা সংরক্ষণে অব্যাহত থাকবে। এটা হাঁটছেন এই নিম্ন আয়ের মানুষগুলো, কিভাবে বাড়ি পৌঁছাবেন সেটাও জানেন না। শুধু জানেন ঢাকায় খাবার কিছু নেই, টাকাও ফুরিয়ে গেছে। দেশে গেলে বাবা মা না হোক যেভাবে হোক খাওয়াবে, তাছাড়া তো আমাকে উপায় নাই। আর এখানে বসে থাকলে কে খাওয়াবে? 1.5 মাস বসেছিলাম, 1.5 মাস থেকে বসে খাওয়ান যায় না। পরে বাইরে থেকে টাকাটা খাইছি, টাকা শেষ, সব শেষ। এখন চাল ছিল, চাল কি বিক্রি করে আসতেছে। আমরা গাড়ি করে বন্ধ হাইটেই যাই। রংপুর পর্যন্ত হেঁটে যাবেন? যাবো, যাওয়ান যাবো। কত কিলোমিটার? 22 কিলোমিটার মনে হয়। করোনার ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা পেতে যে কোনো মূল্যে স্বাস্থ্যবিধি মানতে হবে সবাইকে। আরিফ হোসেন, এটি নিউজ, ঢাকা। আমপানে বিধ্বস্ত পশ্চিমবঙ্গ পরিদর্শন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতি মোকাবেলায় প্রাথমিকভাবে 1,000 কোটি টাকা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। শফিকুল হকের রিপোর্ট। সুপার সাইক্লোন আমপানে যেন এক বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। কলকাতা সহ 2 24 পরগনা এবং আরও অনেক এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কয়েক ঘন্টার ঝড়ে। রাজ্য জুড়ে এখন পর্যন্ত 80 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কলকাতায় নিহত হয়েছেন 19 জন। ধ্বংসযজ্ঞের অবস্থা এমনই যে ঝড় থামতেই রাজ্যে আসতে হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শুক্রবার সকালে দমদম বিমানবন্দরে পৌঁছান তিনি। দমদম একদিন আগেও ছিল পানির নিচে। সামাজিক দূরত্ব বজায় রেখেই তাকে বিমানবন্দরে স্বাগত জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখান থেকেই হেলিকপ্টারে করে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান তারা। 1 ঘন্টার সফরে 2 24 পরগনা, গোসাবা, সুন্দরবন, মদিনীপুর ঘুরে বসিরহাটে নামেন মোদী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো আগেই কেন্দ্রের সহায়তা চেয়ে রেখেছিলেন। পরিস্থিতি দেখে কেন্দ্রীয় তহবিল থেকে তাৎক্ষণিক 1,000 কোটি টাকা বরাদ্দ দেন নরেন্দ্র মোদী। आप इस संकट से बाहर निकले, इसके लिए मैं पूरी तरह आपके साथ रहूंगा। মমতা ব্যানার্জি বলেছেন যে উনি কোনো ডিমান্ড করছেন না কোনো টাকা, বাট রিকোয়েস্ট করছেন। ওনার ধারণা যে প্রায় 1 লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। এখন এই 1,000 কোটি টাকা যেটা কেন্দ্র সরকারের থেকে দেওয়া হয়েছে, সেটা কোনো অ্যাডভান্স না সেটা প্যাকেজ, তা নিয়ে কোনো ক্ল্যারিফিকেশন আমাদের চিফ মিনিস্টারের কাছে নেই, তাই উনি এখনো এটা নিয়ে কিছু বলেননি। ক্ষয়ক্ষতির বিস্তারিত হিসেব করার পর কেন্দ্রীয় সরকার আবারও অর্থ সহায়তা দেবে রাজ্য সরকারকে। মোদীর আশ্বাস, পুরো দেশ পশ্চিমবঙ্গের সঙ্গে আছে। শফিকুল হক, এটিএন নিউজ। সময় হলো বাজিদ ইসলাম বিরতি নেবার, এরপর আরো জানিয়ে ফিরব। অর্থনীতি সচলে সরকারি ব্যয় বাড়াতে হবে পরামর্শ বিশেষজ্ঞদের। করাচিতে 90 যাত্রী ও ক্রু নিয়ে পিআইএর বিমান বিধ্বস্ত। প্রতিদিনই রেকর্ড ভাঙছে করোনায় মৃত্যুর সংখ্যা, আজ মৃত্যু 24 জনের। ঈদে ঘরে থাকার পরামর্শ র্যাব প্রধানের। এবং পশ্চিমবঙ্গে মোদী 1,000 কোটি টাকার ঘোষণা।
বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি News@8-এ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। প্রিমিয়ার সিভেন সংবাদ শিরোনাম শুনছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্বাসনের কাজ চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আগে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী নির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে চলছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্বাসন। সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনা, নৌ বিমান বাহিনী উপযুক্ত এলাকা ত্রাণ তৎপরতা, পুনর্বাসন, চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছে এবং বেড়িবাঁধ মেরামতি কাজ করছে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য সামাজিক স্বেচ্ছাসেবক সংগঠনগুলো একযোগে কাজ করে চলছে। দাতা দেশগুলো রোহিঙ্গাদের জায়গা না দিয়ে শুধু উপদেশ দেয় বললেন পররাষ্ট্রমন্ত্রী A.K. আব্দুল মোমেন। শুক্রবার নিজ বাসায় সাংবাদিকদের কথা বলেন তিনি। বলেন, ভাষান্তরে গেলে রোহিঙ্গারা স্বাভাবিক জীবন পাবে। একটা রেসপন্সিবিলিটি আছে তারাও। আর রোহিঙ্গা আমাদের একা সমস্যা, এটা বিশ্বের সমস্যা। আমাদের এই কোস্টাল লিটারাল কান্ট্রিগুলো এদের নিতে পারেন, কিংবা অন্যরাও নিতে পারেন। বড় বড় যারা মাতব্বর, যারা সারা দেশ আমাদের উপদেশ দেন, আদেশ করেন, তিনারাও নিতে, তাদের জায়গার কোনো অভাব নাই। আমরা যদি দাসানচুরি নিয়ে যাই, এখানে 3 বেলা তারা খায়, আর কোনো কাজ করার কোনো উপায় নেই, আর গাছপালা সব কেটে ফেলে। দিস দ্য অনলি থিং দে ডু। আর অকাম কুকাম করে। ওখানে গেলে তারা রাখাইনে যে কাজটা করতো, ফিশিং করতো, এগ্রিকালচার করতো, দে ক্যান ডু সাম ইকোনমিক অ্যাক্টিভিটি। সেখানে তারা মাছ ধরতে পারবে, তারা গরু চড়াতে পারবে, তারা আপনার ভেড়া কিংবা এই যে খাসি পালন করতে পারবে, মুরগি করতে পারবে, হাঁস করতে পারবে। অনেক ইকোনমিক অ্যাক্টিভিটি স্কোপ আছে। আপনার গার্মেন্ট করতে পারবে, অনেক কিছু করতে পারবে। খোলামেলা জায়গা, নাইস জায়গা। করোনার আর্থিক ক্ষতি কাটিয়ে অর্থনীতিকে পুনরায় সচল করতে সরকারি ব্যয় বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। কিন্তু বাড়তি খরচের যোগান দিতে যেয়ে বাজেটের যে টান পড়বে তা কিভাবে সামাল দেবে সরকার? বিস্তারিত মফিদুল তপু রিপোর্টে। পৃথিবীর অনুপাত পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় অনেক নিচে। কে কত বড় বাজেট দিলেন, কোন বাজেটে কোন খাত বেশি গুরুত্ব পেয়েছে, বাজেট প্রণয়নের ক্ষেত্রে অর্থমন্ত্রী ভেদে এমন নানা বৈচিত্র্য ও প্রতিযোগিতা থাকলেও ঘাটতির আকার নির্ধারণে এখন পর্যন্ত দেশের সব কজন অর্থমন্ত্রী একটি নীতিই দারুণভাবে অনুসরণ করেছেন। বাজেটের আকার যেমনই হোক না কেন, তাতে ঘাটতি থাকবে 5% মধ্যেই। নির্দিষ্টকরণ বিল 2019। কিন্তু এবার আর 5% গোল্ডেন রেশিও বজায় রাখতে পারছেন না অর্থমন্ত্রী। করোনার ধাক্কায় কুপোকাত দেশের অর্থনীতি। আমাদের রাজস্ব আদায় খুবই কম হয়ে থাকে এবং যেটা লক্ষ্যমাত্রা থাকে তার চাইতেও আমরা অনেক কম আদায় করে থাকি এবং এই বছরে ব্যবসা বাণিজ্য খারাপ থাকার কারণে রাজস্ব আদায়, কর আদায় ইত্যাদি আরো কম হবে। গতানুগতিক সময়ে যে আমরা 4 থেকে 5% মতো বাজেট ডেফিসিট থাকে, সেটা বেড়ে 8 থেকে 10% হতে পারে। কর্মহীন দরিদ্র মানুষের মুখে খাবারের যোগান দিতে এবং চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজাতে খরচ হচ্ছে দেদারসে। চলতি অর্থ বছরের বাজেট ঘাটতি ধরা হয়েছিল 1,45,380 কোটি টাকা। সেখানে করোনার কারণে ঘাটতি বাড়ছে আরো 30,000 কোটি টাকা। এই ব্যয়টা উৎপাদনশীল কর্মকাণ্ডে এবং মানুষের কর্মসংস্থানের জন্য, আয়ের জন্য করতে পারি, তাহলে আমরা অর্থনৈতিক যে গতিময়তাটা সেটা আবার ফিরে পাবো। তখন আমাদের এই বাজেট ঘাটতিটা পুষিয়ে আনাটা কোনো সমস্যা হবে না। যদি আমরা অর্থটা সুচারুভাবে ব্যবহার করতে না পারি তাহলেই হবে চিন্তার বিষয়, তখনই বাজেট ঘাটতি একটা বোঝা হয়ে দাঁড়ায়। এত সব খরচের অর্থ যোগান হবে কোথা থেকে? অর্থনীতিবিদরা বলছেন, অভ্যন্তরীণ উৎস থেকে সরকার ইতিমধ্যেই যে ঋণ নিয়েছে তার ধকল সামলানোই কঠিন হয়ে পড়েছে দেশের ব্যাংক খাতের জন্য। আর করোনার কারণে ভাটা পড়েছে সঞ্চয়পত্র বিক্রিতেও। বাস্তবতাটা হচ্ছে যে ব্যাংকিং খাত থেকে সরকার টাকা নেবে এবং এই মুহূর্তে যে ডিপ্রেসড একটা প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের যে অবস্থা আমরা দেখছি, তাতে ব্যাংকিং খাত থেকে যদি সরকার টাকা নেয় এবং সেটা যদি যথাযথ ব্যবহার করে, আমি তার খুব বেশি রকম সমস্যা দেখছি না। যে সরকারের যে অপ্রয়োজনীয় যে খরচগুলো আছে,
সেগুলোকে যত কমানো যাবে এবং বিভিন্ন এই মুহূর্তে ওরকম প্রায়োরিটি নেই সেরকম প্রকল্পগুলোকে যদি এই মুহূর্তে স্থগিত করা যায় তাহলে কিন্তু বাজেট ডেফিসিটের উপরে যে প্রেশারটা সেটা কিন্তু অনেকটা কমে আসবে। অর্থমন্ত্রীর আশা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে $450 কোটি বেশি ঋণ পাওয়ার। তবে শেষ পর্যন্ত কত টাকা ঋণ পাওয়া যাবে তা অবশ্য আলাদা বিষয়। এই ঋণগুলো যাতে স্বল্প সুদে এবং কিছু ইজি টার্মস ঋণ দেওয়া যায় সেই ব্যাপারে এক ধরনের একটা নেগোসিয়েশন করা দরকার। করোনা পরবর্তীকালে কাজ হারানো মানুষের কর্মসংস্থান তৈরি করতেও বাড়াতে হবে সরকারি উন্নয়ন প্রকল্প ভিত্তিক ব্যয়। সব মিলিয়ে অর্থমন্ত্রীর কাঁধে দায়িত্ব এখন খরচের খাতা ব্যবস্থাপনার। আর তা করতে যে শেষ পর্যন্ত টাকা ছাপানোর পথে সরকারকে যেতেই হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মফিদুল তপু, ATN নিউজ, ঢাকা। করোনা সহ সকল দুর্যোগ থেকে বিশ্ববাসীর মুক্তি কামনায় মোনাজাত করা হলো জুমাতুল বিদায়। স্বাস্থ্যবিধি মানার চেষ্টা দেখা গেছে মসজিদগুলোতে। অবশ্য নিজেরাও বলছেন করোনা সংক্রমণ এড়াতে আরও সতর্কতার দরকার। বিস্তারিত জানাচ্ছেন সাজিদা সুইটি। এই আকুতি মহান স্রষ্টা শুনবেন এমন বিশ্বাস মুসল্লিদের মনে। মুসলিম উম্মার কাছে রমজানের শেষ শুক্রবারটি অন্যরকম গুরুত্বের। পবিত্র জুমাতুল বিদার এই দিনটিতে তাই সকল ভুলের ক্ষমা প্রার্থনা করে করোনা সহ সকল দুর্যোগ থেকে বিশ্ববাসীর মুক্তি ও কল্যাণ কামনা করলেন তারা। বিশ্ব মুসলিমের কাছে সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা বেশি। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসা রমজান মাসের শুক্রবারগুলোর মর্যাদা আরো বেশি। আর জুমাতুল বিদা মানে আরো একটি বছরের ব্যবধানে আসবে এমন দিন, তাই আবেগটা অন্যরকম। আল্লাহ যেন করোনা মুক্ত করে দেয়, এটা সবার জন্য এখানে আসা। ঈদুল ফিতর থেকে শুরু করে সমস্ত দিনগুলো যেন আল্লাহ আমাদেরকে ভালোভাবে কাটবার তৌফিক দান করে। সাইক্লোনের যে ক্ষতি হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত তারা যেন এই ক্ষতিটা কাটিয়ে উঠতে পারেন, সেজন্য আমরা দোয়া করছি। যে কোনো জমায়েত করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ায়, তাই উপাসনালয়েও ভিড় বন্ধের নির্দেশনা ছিল। কিন্তু এক পর্যায়ে স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতা নিয়ে নতুন নির্দেশনা আসে। সামাজিক দূরত্ব বজায় রাখা, যার যার জায়নামাজ সঙ্গে আনা এবং সবাইকে অবশ্যই মাস্ক পরার কথা বলে দেওয়া ছিল। যদিও কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি সেসব কিছু পালন। মুসল্লিরা ঢোকার পর এখানে গাড়ি দিয়ে পানি দিয়ে গেল, এটাও কিন্তু উচিত হয়নি। আমরা ঢুকবার আগে কিন্তু এটা দেওয়া উচিত বলে আমি মনে করি। এই করোনায় কিন্তু আমি নিজেও একজন রোগী ছিলাম, আল্লাহর রহমতে এখন আমি পুরোপুরি সুস্থ। পরিচ্ছন্নতা তদারকিতে মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে ছিল ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগ। মসজিদের কার্পেট সরিয়ে মেঝে পরিষ্কার রাখা, জীবাণুনাশক চেম্বার, হাত ধোয়ার ব্যবস্থা এবং আগত সবার তাপমাত্রা মাপা হয়। ভিতরে ইনশাআল্লাহ এভরিথিং ওকে, বাইরে হয়তো গেটে অনেক মানুষের একটু জটলা আছে। ধর্ম মন্ত্রণালয় থেকে যে সার্কুলার জারি করা হয়েছে মসজিদে নামাজ আদায়ের বিষয়, আমরা ওই হিসাবে মসজিদকে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নামাজের উপযোগী করে আমরা তৈরি করেছি। বছর গড়িয়ে আবার আসবে পবিত্র এদিন, কিন্তু সেই পর্যন্ত কারো কোনো অপূরণীয় ক্ষতি যেন না হয়, করোনার ছোবলে আর যেন একটি প্রাণও না ঝরে, এমন প্রার্থনা সকল ধর্মপ্রাণের মনে। সাজিদা সুইটি, ATN নিউজ, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। শেষ সময় এসেও জমেনি এবারের ঈদ মার্কেট। যেখানে জীবনের হুমকি, সেখানে কেই বা আসবে শপিংয়ে। তবে এর মধ্যেও অনেকে আসছেন করোনাকালীন এই ঈদে নতুন কিছু কিনতে। আমিনুল ইসলামের রিপোর্ট। ঈদের কিছুদিন আগে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে শপিং মল খুলে দেওয়া হলেও এবার আগ্রহ কমে দেখা যাচ্ছে সেই কেনাকাটায়। অধিকাংশ শপিং মল বন্ধ থাকলেও যারা খুলেছেন স্বাস্থ্যবিধি মানতে কিছু আয়োজন রেখেছেন তারা। কিন্তু যেখানে এত মানুষের আনাগোনা, সেখানে সংক্রমণ ঠেকানো অনেকটাই কষ্টসাধ্য। তাই শপিং এসেও সংখ্যা থেকেই যাচ্ছে অনেকের মনে। যে দোকানে যেতেছি ভিড় প্রচন্ড, তার জন্য এখন তো থাকতেছি না, চলে যেতেছে। বাচ্চার জন্য তো আসতেই হবে, জন্য আসলাম, তার এত ভিড় দেখে চলে যাচ্ছি। যারা এই ঈদে কেনাকাটা করতে এসেছেন তাদের অধিকাংশই বলছেন ছোটদের আবদারের কথা। রাখার মতো তো বাসে কেউ নাই, কারোর সাথে থাকে না, তো এই জন্য আসতে। এখন আপনার না কিনলে তো হয় না, ছোট মানুষ তো, আমরা হয়তো না নিয়ে পারি, বাবু কিনে দিতে হবে। বাচ্চারা তো ভাইয়া মানতেছে না, তো সবাই কেনাকাটা করছে বাসার ভিতরে, এই জন্য আসা পড়লো।
বড় মার্কেটগুলো বন্ধ থাকায় সেখানে ব্যবসা করার সুযোগ খুঁজে নিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। আর সব মিলিয়ে অন্যবারের থেকে আলাদা হয়ে থাকলো এবারের ঈদ আর তার কেনাকাটা। দূরত্ব বজায় রাখার কারণে মানুষ কিছুটা কম, বাইরের মানুষ আসতে পারতেছে না, তো শুধু এই এলাকার মানুষ সংখ্যা কম, বেচাকেনা একটু কম। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। এ পর্যায়ে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে নওগাঁয় আমের ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৬০০ কোটি টাকার। বাগান মালিকরা বলছেন গাছের প্রায় ৫০% আম ঝরে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় জেলায় এবছর ২৪,৭০০ হেক্টর জমিতে আমের ফলন হয়েছে। গত বুধবার আম্পানের আঘাতে বাগানগুলির প্রায় অর্ধেক আম ঝরে পড়েছে, যার আর্থিক মূল্য ৬০০ কোটি টাকা। এছাড়া বাগানের আম গাছগুলো ভেঙে ও উপড়ে গিয়েও ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে উঠতি ফসলেরও, তবে এখনও পুরোপুরি ক্ষয়ক্ষতি পরিমাপ হয়নি বলে জানিয়েছে কৃষি বিভাগ। গত বছর এ সময় আমের দাম কম থাকলেও জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় ৩ লাখ মেট্রিক টন আম বেচাকেনা হয়েছিল। সময় হলো আরো একবার বাজিদ ইসলামের বিরতি নেবার, এরপর আরো যা থাকছে। খাশোগি হত্যাকারীদের ক্ষমা করে দিল তার পরিবার। এবং আগস্টে ফিরছে আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ@8-এ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। কোভিড-19 বৈশ্বিক মহামারীর সময়ে দেশে ফেরত আসা অভিবাসী কর্মীদের 87%-ই এখন কোনো আয়ের উৎস নেই। বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচির বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের জীবন ও জীবিকার উপর কোভিড-19 মহামারীর প্রভাব শীর্ষক জরিপে এসব তথ্য উঠে এসেছে। বিশ্বব্যাপী করোনা সংক্রমণ শুরুর পর ফেরত এসেছেন এমন 558 জন প্রবাসী কর্মীর সঙ্গে কথা বলে জরিপটি পরিচালনা করা হয়। এর মধ্যে 86%ই ফিরেছেন মার্চে। জরিপে অংশগ্রহণকারীদের 45% এসেছেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান এবং কুয়েত থেকে। বাকিরা মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইতালি, মালদ্বীপ সহ বিভিন্ন দেশ থেকে ফিরেছেন। নিজের সঞ্চয় দিয়ে 3 মাস বা তার বেশি সময় চলতে পারবেন এমন সংখ্যা 33%। 52% বলছেন তাদের জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা প্রয়োজন। 10% জানান নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে এরই মধ্যে তারা ঋণ গ্রহণ করেছেন। কোকা-কোলা ও তার পার্টনার কেয়ার বাংলাদেশ যৌথভাবে দেশের সুবিধাবঞ্চিত 50,000-এরও বেশি মানুষের মাঝে বিনামূল্যে 1 মাসের খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে। কোকা-কোলা বাংলাদেশ ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ ও কুমিল্লা সহ অন্যান্য করোনা আক্রান্ত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা দিচ্ছে। ত্রাণ কার্যক্রমের দ্বিতীয় দিনে ঢাকা, গাজীপুর ও ময়মনসিংহের 3000 পরিবারকে এই সহায়তা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, গাজীপুর সিটির মেয়র জাহাঙ্গীর আলম অংশ নেন। এছাড়া স্থানীয় সংসদ সদস্য করিম উদ্দিন আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল চৌধুরী এবং কোকা-কোলার হবির বাড়ি প্লান্টের মানব সম্পদ বিভাগের প্রধান কাজী মোহাম্মদ আরিফ মঈনুদ্দিন। আবার দেশের বাইরের খবর জানাবো। সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারীদের ক্ষমা করে দিয়েছে তার পরিবার। এক টুইট বার্তায় তার পুত্র সালাহ বলেন, মহিমান্বিত এই মাসের এই মহিমান্বিত রজনীতে ক্ষমা করে দেয়া হলো তার পিতার হত্যাকারীদের, কারণ পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যে ক্ষমা করে দেয় আল্লাহ তাকে পুরস্কৃত করেন। সালাহ বলেন, আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের আশায় শহীদ সাংবাদিক খাশোগির সন্তানরা তার হত্যাকারীদের ক্ষমা করল। 2018 সালের অক্টোবরে ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে ঢোকার পর নিখোঁজ হন খাশোগি। পরে জানা যায় তাকে হত্যা করে টুকরো টুকরো করা হয়েছে তার মৃতদেহ, তবে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। তখন থেকেই বিশ্ব সম্প্রদায় ও সিআইএর সন্দেহের তীর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দিকে। বলা হচ্ছে যুবরাজের নির্দেশেই হত্যা করা হয়েছে তাকে।
এবারে ক্লেমন স্পোর্টস নিউজ। হায়দ্রাবাদ ওপেন দিয়ে আগামী 11 আগস্ট ফিরছে আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা। গত 15 মার্চ থেকে বন্ধ আছে ব্যাডমিন্টনের সব ধরনের প্রতিযোগিতা। তবে আবারও প্রতিযোগিতা মাঠে ফেরানোর পরিকল্পনা করছে ব্যাডমিন্টন বিশ্ব ফেডারেশন। আয়োজকদের প্রত্যাশা, করোনায় আবারও দলগত অনুশীলন স্থগিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব লেস্টার সিটি। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে শনিবার শিবির বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাজ্যে এখন করোনা পরিস্থিতি স্বাভাবিক নয় এবং গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা পাশাপাশি মৃতের সংখ্যাও হ্রাস পেয়েছে। তবে ঝুঁকি মুক্ত নয় দেশটি। গত 13 মার্চ করোনার কারণে স্থগিত করা হয় ইংলিশ প্রিমিয়ার লিগ, বন্ধ করে দেওয়া হয় ক্লাবের অনুশীলনও। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসার আশায় এবারও অনুশীলন শুরু করে ইউরোপের অনেক ক্লাব। সে হিসেবে শিবিরে যোগ দিয়েছিল লেস্টারের সদস্যরাও। তবে এর দুদিন পরই আবারও অনুশীলন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ইংলিশ ক্লাবটি। এবারে এক নজরে প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরো একবার। করাচিতে 90 যাত্রী ও ক্রু নিয়ে পিআই এর বিমান বিধ্বস্ত। প্রতিদিনই রেকর্ড ভাঙছে করোনায় মৃত্যুর সংখ্যা, আজ মৃত্যু 24 জনের। ঈদে ঘরে থাকার পরামর্শ র্যাব প্রধানের। পশ্চিমবঙ্গে মোদি 1000 কোটি টাকার ঘোষণা। অর্থনীতি সচলে সরকারি ব্যয় বাড়াতে হবে, পরামর্শ বিশেষজ্ঞদের। আশোকির হত্যাকারীদের ক্ষমা করে দিল তার পরিবার। এবং আগস্টে ফিরছে আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এই ছিল নিউজ এট 8। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ATN নিউজ ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN এবং পাঠিয়ে দিন 59599।